তার পরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাস্তা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথা এনেছ আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসল, বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে, ও আমাকে আরও বকবে। কেন জানো? এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট, আমার নাতি নাতনির জন্য এইটুকু করতে পারবো না? মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? তিথি বলল, না না, সব সময় করে, করলেও আমার কি, আমার কিছু যায় আসে না। মালেকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওইসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালেকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা পেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরলে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাতে বাদতে পারে, ওরা বাপ ছেলে রেঁধে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা বেশ, থাকুন, আমি ঘরে যাই। বলেই ঘরে চলে গেল। তিথি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপাল করে জুটেছে, তার জন্য শুকরিয়া কর। হয়েছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মায়ের দিকে চাইল। মালেকা বেগম বললেন, হ্যাঁ করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগবে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তুতলাতে তুতলাতে বলল, আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছ, তাও আবার আমার শ্বশুরবাড়িতে বসে? তোমার কি দিমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বুঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দেব। আবেশ শালা, এমন মতো জীবনেও দেখি নাই। মালেকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য, তোর মতো পাগল ছাগল তার কপালে জুটল কি করে? তিথি মুখ মোচড় দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন তো একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না? আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্প শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুরবাড়িতে এই প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝ দেন, সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছছে, ড্রেসিং টেবিলের আয়না মোছে, কাপড় চোপড় সব ওয়ারড্রপে ভাঁজ করে, বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কাভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্রবিশেষে 3 দিন পর পরও। তিথি বুঝে পায় না বেডশিট ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজটা দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে যায়। অত পরিষ্কার দরকার হলে নিজে করুক। মালেকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ, এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আইজাও তাদের সাথে গল্পগুজবে যোগ দিয়েছে। রমলা চাচিও। মা রমলা চাচির সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা, আম্মা শোনো। মালেকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মামা করিস না তো। তিথি রোশানলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ও মা, মা শুনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরে চেয়ে বললেন, ঢং করিস না তো, এমনিতে কোনো দিন মা ডাকিস, আজ মায়ের সামনে ঢং ধরেছিস। তিথি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ, আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। আইজা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতেই ওয়াশরুমের দরজা খুলে বলল, হোয়াট হ্যাপেন, এভাবে ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছ কেন? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও। স্টুপিড বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভ্রু কুচকে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভালো লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো? আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আইজাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একাকে বলল। তিথি এসে তাকে জড়িয়ে ধরে বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠেছে।
তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকল। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার জামাইরে চিনিস? তোকে হাত দিয়ে ধরে নোংরা করবে না, বুঝলি? সোজা শুট করে দেবে। তুই আ আ বলে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আজলান ভিজিয়ে দেওয়া দরজাটা ঠেলে ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা। মাথার লম্বা সুতার মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগাড়ে। আজরান গর্জে উঠে ডাকল, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না, বরং বলল, একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিঁচে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, বের হও ওটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছ সেটা মাথায় ছিল না, সরি বস। বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো, শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার নড়বি না, তোকে ছেড়ে দেব সেটা ভুলেও ভাবিস না। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থমকে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বস। তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালিকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে এলেন। ভেবেছিলেন 2 দিনও থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে, তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরও কয়টা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় হঠাৎ তিথি কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালিকা বেগম আদর দিয়ে বললেন, কাঁদিস না, তোকে ওরা ভালো রেখেছে। জামাইও তোকে চোখে হারায়। নিজের সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখল। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে, তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরাই করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিঁড়ে ফেলল দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি কেন রাখে? বইয়ের গালে ঘষা দেওয়ার জন্য? না হলে তো সেটার আর কোনো কাজ নেই। এর মধ্যেই তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা। আর 1 মাস সময় আছে, তারও কম সময় বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলেই হয়ে যাবে। তিথি বলল, কোনো পরীক্ষাই দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। লেখাপড়াটা ওইসব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপরও দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমার এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে বলল, চুপচাপ রেডি হয়ে নাও, চেক আপ করতে যাব, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তাসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউন্সে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কী অবস্থা, কেমন আছো তুমি? তিথি বলল, ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো, তোমাকে দেখে আরও ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বরের সাথে সম্পর্ক কেমন এখন? আগের মতোই। আগের মতো মানে? তোমাকে এখনও দূরছাই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওরা যত্ন তো করবেই। তসলিমা খাতুন বললেন, তা ঠিক, তোমার বর তোমাকে একটুও ভালোবাসে না? না না, ওইসব ভালোবাসা টালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উঠতে দিতে হয়। আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখে। মন চাইলে কিছু খেতেও পারি না। কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনও ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয়, যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি এখানে কার সাথে এসেছ? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। ও। তখন গড়গড় পায়ে হেঁটে আসে আজলান, বলল, মেহবুব চলো।
তসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বললেন, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম, বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি ভ্রু কুঁচকে রইল। আজলান বলল, ও তা জানি। তসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনব। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা মহিলা মিথ্যা বলল কেন গো? আজলান বলল, কারণ সবাই তোমার মতো স্টুপিড নয়, সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালাতো ভাই যে আর কি মারব? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়? তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর, কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বললেন, ও মা, আমি যদি এখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস খোকা? আজলান বলল, ওখানে উন্নত চিকিৎসা দেওয়া হয়, তুমি যাতে কষ্ট না পাও সেজন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগলো। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়মটা বেডসাইড টেবিলে রাখা আছে, আমি না ফিরে এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলো তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতেই হইব তো। তুমি আমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালো জামুনের মিষ্টি। আজলান বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে, ওপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে, আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ার হ্যাডাম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চাইছি, খেতে দাও নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যেতেছে বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখবো, কাঁদবে না, তোমার ডোডোও কাঁদবে না। তিথি বলল, বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পায়ে হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখল। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসবো, ওর আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরও গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তার পরের দিন ফজর নাগাদ তিথির ছেলে বাবু হলো। সি সেকশন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছিল। আজলান বলেছে সি সেকশন করানোর, মা আর বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হাসপাতালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। মালিকা বেগম খুশিতে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালিমা পড়ে শোনাতে বলো। আরও বলল, বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালু জামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে তোর ছেলেকে কোলে নে তো খোকা। আজলান কোলে নিয়ে আয়জাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কালিমা পড়ে শোনালো। আয়জা বলল, আম্মা আম্মা দেখো চোখ মেলেছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না? দেখেছিস তোকে কেমন করে দেখছে? আজলান বাচ্চার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, শেখবাড়ির মতো পাগলাগারদে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথির যখন জ্ঞান ফিরল তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ বউ, তোর বাবু। তিথি তাকে এক নজরে দেখে নিল। এই মোটাসোটা বাচ্চাটা তার পেটে ছিল? মালিকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে? তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন তো সব বাচ্চাই এক, সরো তো। মালিকা বেগম রেগে গিয়ে বললেন, ও মা,
তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই ব্যাটা এখন আসবে না তাকে দেখতে, তার কাজ শেষ। এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্ন আত্তি করেছে, এখন আর ফিরেও তাকাবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আজলান তার পাশে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব, এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার দিকে মুখটা ফিরিয়ে এনে দেখল মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে আছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে নোনা জল নামল তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই, তোমার জন্য কালো জামুন, ফুচকা, চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, একদম কাঁদবে না। তুমি কাঁদছো কেন আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে, তারপরে ক্লিনিকে হাজারটার জাম্পস থাকে। তিথি এবার আরও জোরে জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিজে থেকে ফিরে তাকালো, লিপস্টিক দেখে সজল নেত্রে হাসল। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরে লাগিয়ে পা পা করে শব্দ করল। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসল। তিথি কমলার কোয়া খেতে খেতে তাকে দেখল আগাগোড়া। যথেষ্ট রূপবতী সে, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকেই তিথি সন্দেহের চোখে তাকে বারবার দেখে যাচ্ছিল। ফাটাকেষ্টর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথি রাগী স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে কি চলে তোমার? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? তিথি বলল, কিছু না, তুমি কোথাও বেরোনোর সময় হলে হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আজলান বলল, আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরব? তিথি খেতে খেতে মৃদু স্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? তিথি বলল, হবেই তো, আমার পেট কাটবে, এত সহজকার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। আজলান ধমকে বলল, শাট আপ, ওর খিদে পেয়েছে। তিথিকে বাড়িতে আনা হলো তার পরের দিন। অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চুপানি খেতে হলো তাকে। অধৈর্য সংযমহীন তিথি যেন এক রাতের মধ্যে ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাঁকু করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তিথি পড়েছে মহা মুশকিলে। দিনের বেলায় যতই ঘুমাক, রাতের ঘুমের অভাবটা যেন পূর্ণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে যাও, 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তিথি স্বাস্থ্যবিধি মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো চুটে যেত তিথির। আজলান আজ হুট করেই সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। সে এসে দেখল বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে, ভ্যাঁ ভ্যাঁ। মায়ের এমন উপহাস দেখে সে আরও চিৎকার করে কেঁদে যাচ্ছে হাত পা নেড়ে। আজলান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতেও পারছি না ডোডো, দেখ দেখ চোখের নিচে কালি, একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বজ্জাত, ছেলে বজ্জাত হবে না? তুই ভালো মানুষের বেটা নোস, কিন্তু আমি তো তোর মা, 9 মাস পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি, আমার জন্য তোর একটুও মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজলান তার অস্বাভাবিক কান্না দেখে ভ্রু কুঁচকে ভেতরে ঢুকল। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজলান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতেই তিথি একটা ব্লু গ্যাস ম্যাস্ক নিয়ে এনে বলল, নাও নাও, আগুন ধরো আগে। আজলান হাত বাড়িয়ে দিয়ে আগুনে ম্যাচ চালালো। আগুন ছুঁয়ে বাচ্চার কাছে যেতেই আজলান কোলে তুলে নিয়ে দেখল সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজলান বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছ? তিথি বলল, আমি জানতাম না। আজলান বলল, ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার? তিথি গোমরা মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখল সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে। আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এ কেমন কথা তিথি বুঝেই পায় না। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিস ছোড়াছুড়ি করবে না। বলেই কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। এসে দেখল তিথি বেভরে ঘুমাচ্ছে। মাথার নিচে বালিশ নেই, হাত খোপাটি খুলে গিয়েছে। আজলান তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল।
কফি খেয়ে তিথির জন্য চা বিস্কিট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে, উঠ বলছি। সারা রাত আমাকে ঘুমাতে না দেওয়ার ফোন দিয়ে এটেছিস বাপ ছেলে মিলে। আমি কিন্তু অত রাত জাগতে পারবো না ডোডো, বলে দিচ্ছি কিন্তু। তুই কাঁদবি, আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়া দয়া নেই ডোডো, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে, তুই উঠবি কি উঠবি না? বলেই দোলনায় ধূপধাপ মাথা ঠুকালো। আজলান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলামো কমবে কিসে? তিথি অসহায় চোখে চেয়ে রইল। বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে। আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমিও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দেবো না। আজলান বলল, চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এসব অল্প চায়ে হবে না। আজলান বলল, চা বেশি খাওয়া ভালো না। বেশি খাবো। আজলান গর্জে উঠে বলল, ওকে ফাইন। আজলানের আদেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আইজা। তিথি চা খাওয়া শেষ করে আজলানকে জড়িয়ে ধরে থুতনিটাকে বুকের কাছে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, ডোডো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে? ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বলেছ। তোমাকে একটু কম কেন ভালোবাসে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? আজলান বলল, জানি না, ছাড়ো। তিথি বলল, বলো না। তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি ওনাকে কথা বলার জন্য খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখনও যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজলানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও। আজলান আঁচড়ে দিতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেললো, ইচ্ছে করেই করছো তাই না? শাস্তি দিচ্ছ আমাকে? আজলান বলল, জট বেঁধেছে সেটাই ছাড়িয়েছি, আজব। তিথি কেঁদে ফেলল প্রায়। বলল, তোমাকে যদি আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি। তিথির কথায় আজলান নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে, ঠিক তখনই আজলান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডোরে, তোর বাপ আমাকে মারছে, দেখ। ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো 21তম দিনে। বেশ বড়সড় করে আয়োজন করা হয়েছিল সেই দিন। ওর পুরো নাম দেওয়া হয়েছে শেখ তাসদিদ আইজান। মফিজ সাহেব আর মালিকা বেগমের খুশির শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। আজলান তাকে সারা দিন আশেপাশে দেখেনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। কোলে চললে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতেই তিথি রান্নাঘর থেকে এসে হাজির হলো। আজলানের পাশে এসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো? শাশুমা অনেক টাকা কট করে নিয়েছে, নইলে আরও বেশি হতো। বলেই টাকাগুলো হিসেব করতে লাগলো। হিসেব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচা দিয়েছিলে সেখানে কিছু আছে, সেগুলো সহ টোটাল হয়েছে 30,000 টাকা। শোনো, এগুলো দিয়ে আমি ডোডোর বইয়ের জন্য একটা নেকলেস বানাবো। আজলান বলল, গুড ডিসিশন। তিথি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙুল গলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাড়াই করার মেশিন কিনে দেব, তুমি আমার গালটাল ছিঁড়ে ফেলো।